আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন, নির্বাচনে তাদের ভূমিকা এবং নির্বাচন নিয়েই মূলত তিনি আলোচনা করেছেন। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট মিলনায়তনে, অডিটোরিয়ামটার নাম হেলমেট, সেখানে 3 বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আমাদের যে আইএসপিআর আছে, আন্তঃবাহিনী, তাদের যে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টটা আছে, তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিজটা সব পত্রিকায় ছেপেছে। কিন্তু খুবই অবাক করার বিষয় যে কিছুক্ষণ পরে দেখলাম যে অধিকাংশ পত্রিকা সেই প্রেস রিলিজ থেকে কিছু শব্দ বাদ দিয়েছে। সেই প্রেস রিলিজের একটা বাক্য আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন। যে শব্দটা নিয়ে পরে মিডিয়াতে লুকোচুরি খেলা হয়েছে সেটা হলো যে সকলের জন্য অংশগ্রহণমূলক। আচ্ছা, ডক্টর ইউনূস সকলের জন্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝান? আমরা তো বলেছি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, যেটা তো সকলের জন্য অংশগ্রহণমূলকই। কিন্তু ডক্টর ইউনূসের সকলের জন্য অংশগ্রহণমূলকটা আসলে কি? তিনি তো আওয়ামী লীগকে অংশগ্রহণই করতে দেননি, আরো কয়েকটা সমমনা দলকে অংশগ্রহণই করতে দেননি। মানে 50% অ্যাটলিস্ট তিনি নির্বাচনের আগেই বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক কি করে হয়? নাকি তিনি বোঝাতে চাইছেন যে ভোটাররা গেলেই সকলের জন্য অংশগ্রহণমূলক হয়ে যাবে? এবং আপনারা জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তাদের সমর্থকরা যেন ভোট দিতে না যায়, তারা ভোট বর্জনের কথা বলেছে। আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়েও একটা সংশয় রয়েছে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের একটা রিসেন্টলি মিটিং হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনূসের গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হওয়া আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি একটা উদ্ভট প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে মেলার আয়োজন করতে, এবং সেখানে অনেক কিছু কেনা বেচা হবে, মেলায় লোকজন আসবে, বাণিজ্যও হবে, আবার উৎসব মুখর পরিবেশ, তখন পাশে ভোট কেন্দ্রে যে ভোটও দেবে। এবং এটা কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে, এটা নিয়ে অনেক ট্রল করেছে, কিন্তু বিষয়টা কিন্তু ট্রলের পর্যায়ে নেই। এটা অনেক জায়গায় কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে এই ভোট কেন্দ্রের পাশে মেলা করার জন্য। এবং ষড়যন্ত্র যেটা হয়েছে যে মেলা যদি হয় এবং মেলায় যদি অনেক লোক থাকে, সেটাকে দেখায় বলা হবে যে এই যে দেখো উৎসব মুখর পরিবেশে লোকজন ভোট দিতে আসছে, ভোট দিতে গেল কিনা সেটা তখন আর হাইড আউট করে ফেলবে। আরো এই এই যে শুরুতে বললাম যে এই প্রেস রিলিজের আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কোন কোন প্রতিষ্ঠানের সমন্বয়? ইতিমধ্যেই 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে, কে কতটা সিট পাবে, টোটাল কিন্তু মাস্টার প্ল্যান হয়ে গেছে। এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের লিডিং অর্গানাইজেশন হলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তো তিনি বলছেন যে আর্মি যেন অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে, মানে এনএসআই এর মাধ্যমে, এনএসআই এর সাথে সমন্বয় করে এই যে কারচুপির আয়োজনটা সেটা যেন করে। কিন্তু এই পরবর্তীতে এই সকলের জন্য অংশগ্রহণ শব্দটা অনেক পত্রিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো গেল মিটিং এর কথা। এই মিটিং এর বাইরেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হলো যে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তার সাথে একান্ত কিছু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনারা জানেন যে কদিন আগে ক্যান্টনমেন্টে একটা ছোট্ট রদ বদলের উদ্যোগ ভেস্তে গেছে। সেটা আমি বলেছিলাম যে বর্তমানে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তাকে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করার একটা উদ্যোগ নেওয়া ছিল। কারণ যিনি সিজিএস ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি পিআরএল এ গেছেন, অবসর পূর্ব ছুটিতে গেছেন। তো এখন সেই জায়গায় এই কামরুলকে আনার একটা চেষ্টা করা হয়েছিল। আবার বর্তমানে যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ফয়জুর,
তাকে কামরুলের জায়গায় প্রিন্সিপাল স্টাফ অফিসার করার একটা উদ্যোগ নেওয়া ছিল, কিন্তু জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে এটা আটকে দিয়েছেন। এবং জেনারেল ওয়াকার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন একজন লেবাননে। তাকে এই সিজিএস, যে অপেক্ষাকৃত জুনিয়র, যে বর্তমানে মেজর জেনারেল, তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোট করে সিজিএস বানানোর একটা উদ্যোগ নিয়েছে। তো এই যে বিষয়টা, এটা নিয়ে ডক্টর ইউনূস বলছে যে এইটা তো আসলে আমি কিছু জানি না, এটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের দোষ। ওই খলিল এইসব ঝামেলা টামেলা করছে। তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, আমাদের সম্পর্কে পরস্পরের ধারণা আছে। তো এটা বলে সে জেনারেল ওয়াকারের সাথে একটা মানে ভাঁজ দিছে, যেটাকে আমরা বাংলায় বলি, এবং সব দোষ চাপাইছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের উপর। এই কথা শোনার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু খুব মাইন্ড করছে। এমনি আপনারা জানেন যে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের একটা দূরত্ব কিন্তু শুরু থেকেই। জেনারেল ওয়াকার খান চাননি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কাউকে নিয়োগ দেওয়া হোক, সেই হিসাবে ডক্টর খলিলের ব্যাপারে তার শুরু থেকেই আপত্তি ছিল, এবং ডক্টর খলিল যে কারণে শুরু থেকেই জেনারেল কামরুলের সাথেই কাজ করতেন আর কি, তার সাথে কামরুলের সম্পর্ক ভালো। তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ ছিল, এবং সেটা যে ডক্টর ইউনূস একটু মানে ম্যানেজ করলো জেনারেল ওয়াকার। অথচ এই ডক্টর খলিল দেখেন, কাতার যাইতে হয়, কাতারে মিটিং হয়, ভারত, আমেরিকা, আরো অনেক দেশের প্রতিনিধি থাকে, কাতারের প্রতিনিধি থাকে। সেই মিটিং এ কে যায়? ডক্টর খলিল যায়। দিল্লিতে সার্জিও গার, অজিত দোভালের সাথে মিটিং হয়, সেই মিটিং এ কে যায়? ডক্টর খলিল যায়। আমেরিকার আপনারা জানেন যে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ভারত পক্ষে ডক্টর ইউনূসের সাথে কথা বলেন না, একদম মিনিমাম, যতটুক না বললেই নয়, বা খুব ফর্মাল সম্পর্ক। অথচ এই বাইডেন চলে যাওয়ার পরে, ডেমোক্র্যাটদের পরাজয়ের পরে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আমেরিকার সাথে যে সম্পর্কটা কন্টিনিউ করা, এটাও কিন্তু করেছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল। আবার চীনে যখন যাইতে হয় তখন কে যায়? এই ডক্টর খলিল যায়। আবার চীনের সাথে ডক্টর ইউনূস বলে এটা করতে হবে, ওইটা করতে হবে। 6টা MOU সাইন করছে চীনের সাথে এই ইউনূস সরকার। তার মধ্যে একটা হলো সামরিক ড্রোন বাংলাদেশে তৈরি হবে, চীন সেখানে 600+ কোটি টাকা দেবে। তো সেইটাও আলটিমেটলি স্টপ করতে হয়েছে, কারণ আমেরিকা চীনের সাথে এই মাখামাখিটা পছন্দ করছে না, এবং চীনে এই বিষয়ে চীন একদিকে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ডক্টর খলিলের কাছে। আবার আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত এসেছেন ব্রেন্ট ব্রেন্ট ক্রিস্টেনসন, কিন্তু তিনি আবার পছন্দ করছেন না, তিনি আবার খলিলকে ডেকে ধমক দিচ্ছেন, ইউনূসকে যে অভিযোগ জানাচ্ছেন। তো সব মিলায় মানে এই ডক্টর খলিল হলো একটা যেন নন্দ ঘোষ, যত দোষ খলিল ঘোষ, এরকম একটা ঘটনা ঘটেছে আর কি। তো ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল খুব মানে কষ্ট পেয়ে বলেছেন যে তার জন্য আমি এত কিছু করি, তার সব মেসেজ নিয়ে যাই, তার জন্য আমি মেসেজ নিয়ে আসি, আর তিনি দিনের শেষে সব জায়গায় আমাকেই মানে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন, আমাকেই দোষী করেন। এটা নিয়ে ডক্টর খলিলের মধ্যে কিন্তু একটা মনোবেদনা আছে, এবং সেটা আবার দেখলাম এই যে ক্যান্টনমেন্টে গিয়ে ডক্টর ইউনূস একদিকে মোটামুটি তিনি যে কত বড় ভণ্ড সেটা এই সকলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আবারও বোঝালেন, এবং তিনি একটা ইন্ডিকেশন দিয়ে এলেন যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, তার মানে এই যে NSA এর নেতৃত্বে যে নির্বাচনী কারচুপিগুলো হবে, যে আয়োজনটা অলরেডি করে রাখা হয়েছে, সেখানে সেনাবাহিনীর সহযোগিতা তিনি চেয়ে এসেছেন। এখন দেখা যাক বাংলার মানুষ কিভাবে 12ই ফেব্রুয়ারিতে রিয়াক্ট করে, এবং তার আগে নির্বাচন হয় কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। মানুষ হিসেবে এটা আমার একটা প্রবল সীমাবদ্ধতা। আমি পারি না, আমি অনেক কিছুই পারি না। জুয়েল হাসান সাদ্দামের জীবনের যে ট্র্যাজিক ঘটনা, যেটা নিয়ে সবাই কথা বলছে, অথচ আমি আগে বলতে পারিনি।
ঘটনাটি শুনবার পর থেকেই আমি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারি। ছাত্রলীগ করেছে, এটাই একটা বিশাল অপরাধ। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, এর চাইতে তো বড় অপরাধী হতে পারে না। 2004 সালের 21শে অগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সেদিন মঞ্চে উপস্থিত ছিল সবাইকে গ্রেনেড মেরে হত্যার অপরাধও এই রাষ্ট্র, এই সরকার ক্ষমা করে দেয়, কিন্তু ছাত্রলীগ করবার অপরাধ তো ক্ষমার অযোগ্য। এমনকি গত বছরের 26শে নভেম্বর যে ছেলেটা কলকাতায় ছিল, সেই দিনের সংগঠিত অপরাধের জন্য মিথ্যে মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে। 12টা মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে, 8টা জামিন হয়েছে। এই প্রত্যেকটা জামিনের আবার ইন্ডিভিজুয়াল কাহিনী আছে। যেটা লোয়ার কোর্টে জামিন হয় সেটা লোয়ার কোর্টে জামিন তো হয়নি, হাইকোর্টে 2-3 বার রিফিউজ হওয়ার পরে অনেক টাকার লেনদেনের পরে তাকে জামিন দেওয়া হয়েছে। এবং প্রতিবার জামিন পেয়ে ছেলেটি মনে করেছে হয়তো মুক্তি পাবে, বাড়িতে খবর পাঠিয়েছে, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। আর একটা মামলায় সোন অ্যারেস্ট করেছে, যেটি নির্দেশ আছে এই খুনি ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশ, যে নির্দেশ দিয়েছে এই আরেক খুনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, যে নির্দেশ দিয়েছে ইউনূসের প্রেস সচিব, মবতন্ত্রের অন্যতম জনক ডাস্টবিন শফিক, সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা কার আছে? ডিসি, এসপি, এমনকি আদালতের মহামান্য বিচারক, তিনিও তার আইনি কিংবা বিবেকের ক্ষমতা প্রয়োগ করেন। অসংখ্য সাদ্দাম, লক্ষ লক্ষ সাদ্দাম বিভিন্ন কারাগারে বন্দী, বিনা বিচারে আটক, কিন্তু এই ঘটনা নিতে পারেনি সাদ্দামের 22 বছর বয়সী স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী, একটা বাচ্চা মেয়ে। একটা জামিন রিফিউজড হয়েছে, জামিন পেয়েছে, মুক্তি পায়নি, সে ক্রমশ হতাশ হয়েছে। তার একটি 9 মাসের ছেলে হয়েছে, সেই ছেলেটা নাজিম হোসেন এতটাই হতভাগা যে বাবা তাকে একবার কোলে নিতে পারে। আদালতে কাঠ গড়ায় সাদ্দামকে হাজির করা হয়েছে, হাতে হাত করা। সাদ্দাম পুলিশের পা ধরেছে যে আমার ছেলেটাকে একটু কোলে নিতে দেন, পুলিশকে টাকা সেধেছে, পুলিশ রাজি হয়নি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাদ্দাম বিচারককে বলেছে, স্যার আমার ছেলেটাকে একটু কোলে নিতে দিন। বিচারক বলেছে লিখিত দিন। হায় রে বিচারক, লিখিত দেওয়া হয়েছে, তারপরেও বিচারক অনুমতি দেননি। একজন বাবা, কারাবন্দী একজন বাবা তার সন্তানকে একবার কোলে নিতে পারে? এ কোন দেশে আমরা বাস করি? এ কেমন দেশের আইন, যার জন্য চূড়ান্ত পথ বেছে নিতে হয়েছে এই সাদ্দামের স্ত্রী স্বর্ণালীকে। স্বর্ণালী তার 9 মাসের ছেলেটাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে, তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্বর্ণালী হয়তো ভেবেছিল এভাবেই বাকি জীবন কাটাতে হবে, তার স্বামী কোনোদিন মুক্তি পাবে না। রাজনীতির এই অনিশ্চয়তা ছোট্ট মেয়েটা নিতে পারেনি। তার হত্যার পরে, তার আত্মহত্যার পরে আমরা এই সরকারের চূড়ান্ত অমানবিকতা দেখলাম। সাদ্দাম বাগেরহাটের ছেলে, বাগেরহাটে তার বিরুদ্ধে মামলা হয়েছে, পরে তাকে যশোরে ট্রান্সফার করা হয়েছে। একটা নতুন
নিষ্ঠুরতা, একাধিকবার জেল পরিবর্তন, এক জেলার আসামিকে অন্য জেলায় রাখা, মানে নির্যাতনের যত রকমের ফর্ম আছে ডক্টর ইউনূস প্রত্যেকটা ফর্ম অ্যাপ্লাই করতেছে এই আওয়ামী লীগের, এই ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীদের উপর, এবং তারই শিকার অসংখ্য সাদ্দাম। কিন্তু আমাদের সাদ্দামকে নিয়ে আমরা কথা বলছি কারণ তার স্ত্রী একটা এক্সট্রিম ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, এর দায়িত্ব ইউনূসকে নিতে হবে, এর দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, এর দায়িত্ব ওই আদালতের ওই বিচারকদের নিতে হবে, এই দায়িত্ব ওই জেলারদের নিতে হবে, ওই ডিস্ট্রিক্ট কমিশনার ডিসিদের নিতে হবে, ওই এসপিদের নিতে হবে। কেউ তো দায় এড়াতে পারবেন না। ঘটনা তো এখানেই শেষ হয়নি, হত্যা এবং আত্মহত্যার মধ্য দিয়েই সবকিছু শেষ হয়ে যায়নি। তারপরে শুরু হয়েছে আর এক নাটক। স্বর্ণালীর আত্মীয়রা একটু প্যারোলের আবেদন করেছিল বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে, যে অন্তত লাশটা দেখতে, জানাজা পড়তে, দাফন করতে হলেও সাদ্দামকে কিছুক্ষণের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক। কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসন সেই অনুমতি দেয়নি। আমি খবর নিয়ে জানলাম যে বাগেরহাটের জেলা প্রশাসন পুলিশের সাথে কথা বলেছে, পুলিশের এসবি শাখা থেকে জানানো হয়েছে যে সাদ্দাম বাগেরহাটে এলে বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাকি ব্যাপক অবনতি হবে। আমরা কোন দেশে বাস করি যে একজন কারাবন্দী প্যারোলে তার সন্তান, তার স্ত্রীর জানাজা পড়তে আসবে, লাশ দেখতে আসবে, কবর দিতে আসবে, তাতেও বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না? তিনি দেননি। তখন সাদ্দামের আত্মীয় স্বজন যশোর জেলে গিয়ে যশোর জেলের জেলারকে অনুরোধ করে সাদ্দামকে জেলের ভেতরে এনে তার স্ত্রী এবং ছেলের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। জেলার তাকে লাশ দেখার জন্য সময় দিয়েছে 2 মিনিট। সাদ্দাম কান্নাকাটি করেছে, তার আত্মীয়রা কেঁদেছে, বলেছে স্যার 10টা মিনিট সময় দিন, দেননি। 2 মিনিট আর সাথে এই কথাবার্তা কাটাকাটিতে আরো 2-3 মিনিট। সাদ্দামকে সবাই বলেছে ছেলেটাকে একটু কোলে নে, তুই তো কোলে নিতে পারিস না। সাদ্দাম বলেছে জীবিত যে ছেলেকে আমি কোলে নিতে পারিনি, মৃত সেই সন্তানকে কোলে নিয়ে কি হবে, সে আদর করে দিয়েছে, স্ত্রীর মুখের দিকে চেয়ে শেষ বিদায় জানিয়েছে, স্ত্রীকে একটু ছুঁয়ে দিয়েছে, আর জেলখানা থেকে এক মুঠো মাটি দিয়ে বলেছে আমার ছেলের কবরে দিস। এই তো বাংলাদেশ। অথচ 2016 সালের 1 জুন এই প্যারোল আইন কিন্তু বাংলাদেশ সরকার করেছিল। সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে ভিআইপি বন্দী বা যে কোনো বন্দীর নিকটাত্মীয়, মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, এদের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিতে পারবে, এবং মুক্তির সময়সীমা সর্বোচ্চ সাধারণত 12 ঘন্টা, এর কম বেশিও করা যাবে। এটা কোন জেলে আছে, দূরত্ব, অনেক কিছু বিবেচনায় নিয়ে খুব স্পষ্ট আইন আছে। কিন্তু এই দেশে তো আইন মানা হয় না। ইউনূস তো নিজে সারা জীবন বেআইনি কাজ কারবার করেছে, ক্ষমতা দখল করেছে, সেটাও বেআইনি ভাবে। তো ইউনূস তো আইন মানতে আসেনি। আরো আমি কিছু খবর পেয়েছি, 60 গম্বুজ ইউনিয়নের ছেলে, এই যে আমাদের জুয়েল হাসান সাদ্দাম সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে, এটা ওই 60 গম্বুজ ইউনিয়নের ওইখানে। এই 60 গম্বুজ ইউনিয়নে যারা বাগেরহাটের মুরব্বী আছেন তারা নিশ্চয়ই মনে আছে তাদের, 1971 সালে একজন শীর্ষ রাজাকার ছিল, তার নাম হলো রজব আলী ফকির। এই রজব আলী ফকিরের ছেলে ফকির তারেকুল ইসলাম, ফকির তারেক বলে সবাই,
এই তারেক আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন লন্ডনে পালিয়ে গিয়েছিল। এই ফকির তারেক সেখানে রাজনৈতিক আশ্রয় ছিল। আবার 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে সে বাগেরহাটে ফিরে এসে বাগেরহাটে ত্রাস চালু করেছে। এর সাথে আরেকজন আছে মালেক, বিএনপি নেতা। এই দুজনই আবার উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। এই ফকির তারেক আর এই মালেক, এই দুইজন মিলে পুরা বাগেরহাটে ত্রাস চালু করেছে। প্রশাসন তাদের কথায় ওঠে বসে, এসপি, জেলার সব কিছুর উপরে তারা প্রভাব বিস্তার করছে। এবং এই সাদ্দামের উপরে যে নির্যাতন, বাগেরহাটে যত আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের উপরে নির্যাতন, তার সাথে এই ফকির তারেক এবং মালেকও জড়িত। আজকে আমাদের শোকার্ত হবার পাশাপাশি আমাদের তো মনে রাখতে হবে, দিন তো সবার সমান যায় না। এর মধ্যে অনেকেই দেখলাম আমাদেরই লোকজন বলতেছে যে এই যে সাদ্দামের এত বড় একটা বিপর্যয় হলো, এই যে সাদ্দাম মামলা হয় নাই, মানে কথাগুলো দেখেন, বলতেছে যে সাদ্দামের বউ বাচ্চার দুধ কিনতে পারে নাই, এই জন্য অভাবে পড়ে আত্মহত্যা করছে। অ্যাবসলিউট লাই। এরকম কোনো ঘটনা ঘটেনি। সাদ্দামের মামলায় যত টাকা খরচ হয়েছে তার অধিকাংশ টাকা সরবরাহ করেছে বাগেরহাটের সদরের এমপি শেখ তন্ময়। তন্ময় নিয়মিত এই পরিবারটার সাথে খোঁজ রেখেছে, এমনকি মৃত্যুর পরেও খোঁজ রেখেছে। এই যে জানা যায় তন্ময় নেই, তন্ময় আত্মগোপনে আছেন, সেজন্য সে ক্ষমা চেয়েছে। অথচ আমরা কি বলছি যে অভাবে পড়ে আত্মহত্যা করছে, আবার বলছি যে আওয়ামী লীগের তন্ময়, শেখ হেলাল এরা কোথায়, এরা কেন টাকা দিচ্ছে না। মানে আমরা না জেনে, এবং আওয়ামী লীগের লোকজনই এই কথাগুলো বলছে, অন্যরা তো বলছেই, আমরা একবার জানার চেষ্টা করছি না আসলে শেখ তন্ময় এখানে কোনো ভূমিকা রেখেছে বা কি করেছে। আমরা আন্দাজে শেখ তন্ময়ের উপরে দোষ চাপাই দিচ্ছি। টাকার অভাবে তো ঘটনাটা ঘটেনি। প্যারোল দিল না, বাগেরহাটের ডিসি প্যারোল দিল না। যশোরের ডিসির অফিস থেকে একটা প্রেস রিলিজ করেছে তার মিডিয়া সেল, সহকারী কমিশনার আশিস কুমার। তিনি বলেছেন যে আমাদের কাছে কেউ প্যারোলের জন্য আবেদন করেনি। বাগেরহাটে তো আবেদন করা হয়েছে। বাগেরহাট থেকে তো বলা যেত যে যশোরে আবেদন করেন, এখানে করা যাবে না। আর এই যে যশোরের স্টেটমেন্ট, এটা নিয়ে আবার আমাদের কিছু সুশীল, এই প্রথম আলো, ডেইলি স্টার এবং কিছু হৃদয়হীন সুশীল, তারা আবার বলছে প্যারোলের তো আবেদনই করেনি, তাহলে প্যারোল কেন দেবে। আমি স্ক্রিনে দুটো দিচ্ছি, দেখেন, এই যে প্যারোল আবেদন করেছে 23শে জানুয়ারি শুক্রবার, আর এটা হলো যশোরের ডিসি অফিসের স্টেটমেন্ট। সত্যকে অস্বীকার করবার প্রবণতা, দোষ ঢাকবার এবং ইনুসের এই যে অমানবিকতা, এটা নিয়ে তাদের কিন্তু কারো কোনো কথা নেই। কিন্তু এক মাঘে শীত যায় না। সাদ্দামদের সাথে যে অন্যায়, অমানবিক অবিচারগুলো করা হলো, সাদ্দামদের সাথে যে যা করা হচ্ছে, প্রত্যেকটার হিসাব পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবে।